এটি একটি স্প্যানিশ শহর, কিন্তু মরক্কো এটি দাবি করে। এটি একটি স্বপ্নের প্রতীক এবং একটি দেয়াল। এটিকে তারা সেউটা বলে। 2021 সালের মে মাসে এই ছোট্ট উপদ্বীপটি বিশ্বের নজর আসে, যখন হাজার হাজার মানুষ অর্থনৈতিক হতাশা এবং ভূরাজনৈতিক দ্বন্দ্বের দ্বারা চালিত হয়, কেবল সাঁতার বা আরোহণের মাধ্যমে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে। এটি কেবল একটি অভিবাসন সংকট নয়, এটি একটি সতর্কবাণী। আমাদের গল্প বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে জায়গাটি। সেউটা এবং মেলিলা হলো স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর, যা আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডে অবস্থিত। 1415 সালে পর্তুগিজদের দ্বারা দখল করা হয় এবং 1668 সালে স্পেনের কাছে হস্তান্তরিত হয়। সেউটা 5 শতাব্দীরও বেশি সময় ধরে ইউরোপীয় শাসনের অধীনে রয়েছে, কিন্তু মরক্কো, যেটি 1956 সালে স্বাধীনতা লাভ করেছিল, এই শহর দুটিকে তারা অধিকৃত অঞ্চল হিসাবে দাবি করে। একজন ইতিহাসবিদ বলছিলেন, এটি কেবল রাজনীতি নয়, এটি গর্বের বিষয় মরক্কোর জন্য। এগুলো হলো উপনিবেশবাদের শেষ নিদর্শন। স্পেনের জন্য এগুলি 5 শতাব্দী আগে থেকেই, স্প্যানিশ মরক্কো রাষ্ট্রের জন্মের আগে থেকেই। স্থলভাগে এই বিতর্কিত সীমানা কাঁটাতারের বেড়া এবং সমুদ্রে নজরদারি দ্বারা চিহ্নিত। এটি আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান স্থলপথ। বিপর্যয়ের বীজ অনেক আগে থেকেই বপন করা হয়েছিল। 1991 সালে স্পেন এবং মরক্কো একটি পুনঃপ্রবেশ চুক্তি স্বাক্ষর করে, যা মরক্কোকে স্পেন থেকে ফিরে আসা অভিবাসীদের গ্রহণ করতে বাধ্য করে। বছরের পর বছর ধরে স্পেন এবং ইউরোপীয় ইউনিয়ন মরক্কোর সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে প্রবাহ নিয়ন্ত্রণে, কিন্তু এই নির্ভরতা একটি অস্ত্রে পরিণত হয়েছে। একজন বিশ্লেষক বলছিলেন, মরক্কো অভিবাসন নিয়ন্ত্রণকে রাজনৈতিক ও আর্থিক লাভের জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের যুক্তি হলো, আমরা যদি সীমানা বন্ধ রাখি তাহলে আমরা এর জন্য কী পাবো? এটি একটি গণনা। মহামারীটি অর্থনৈতিক ধ্বংস করে দেয়, চাপ আরও বাড়িয়ে তোলে। উত্তেজনার অগ্নিপরীক্ষা তৈরি হয়েছিল এবং আগুন লাগতে শুধু একটি স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। স্ফুলিঙ্গটি এসেছিল এপ্রিলে 2021 সালে। স্পেনের পোলাসিয়ারিও ফ্রন্টের নেতা ব্রাহিম গালিকে কোভিড-19 চিকিৎসার জন্য ভর্তি করেছিল। পোলাসারিও ফ্রন্ট হলো একটি বিদ্রোহী গোষ্ঠী যা পশ্চিম সাহারার স্বাধীনতার জন্য লড়াই করে, একটি অঞ্চল যা মরক্কো তার বলে দাবি করে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন, রাবাত ক্ষুব্ধ হয়েছিল। স্পেন এই পদক্ষেপটি মানবিক বলে অভিহিত করেছিল। মরক্কো এটিকে উস্কানি হিসাবে দেখছিল। এটি ছিল এমন একটি অপমান যা তারা সহ্য করতে পারেনি। মরক্কো প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এটি করার জন্য তারা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করে, সেটি হচ্ছে অভিবাসন। 17 মে গেটগুলি খুলে যায়। প্রায় 8,000 মানুষ, অনেকেই মরক্কো এবং সাব সাহারান আফ্রিকা থেকে সেউটায় প্রবেশ করে, যার মধ্যে প্রায় 1,500 জন নাবালক ছিল। মরক্কোর প্রহরীরা উপস্থিত ছিল কিন্তু কিছুই করেনি। স্পেনের অভ্যন্তরীণ মন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মরলাস্কা এটিকে সীমান্ত লঙ্ঘন বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এটিকে একটি অভূতপূর্ব সংকট বলে ঘোষণা করেন। কিন্তু সংখ্যার পেছনে রয়েছে মানুষ। হাজার হাজার মানুষ সমুদ্রের পাড়ি দিয়েছে, কেউ কেউ ইনফ্লেটেবল রিং ব্যবহার করেছে। তারা ক্ষুধা, দারিদ্র্য এবং আশাহীনতা থেকে পালিয়ে এসেছিল। একজন মানবাধিকার কর্মী বলছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, আমরা শিশুদের সহ অভিবাসীদের স্প্যানিশ বাহিনী দ্বারা নির্যাতিত হতে দেখেছি। তাদের সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। সাময়িক নির্বাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে। মানুষকে রাজনৈতিক দাবার পেয়াদা হিসাবে ব্যবহার করা হচ্ছে। স্পেন দ্রুত সাড়া দেয়। 200 সৈন্য এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 48 ঘন্টার মধ্যে 6,000 এর বেশি অভিবাসীকে মরক্কোতে ফেরত পাঠানো হয়। একজন স্প্যানিশ সরকারি কর্মকর্তা বলছিলেন, এটি একটি অভিবাসন সংকট নয়, এটি আমাদের সীমান্তে একটি আক্রমণ ছিল। শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সংকটের মাঝেই স্পেন সীমান্ত পুলিশিংয়ের জন্য মরক্কোকে 30 মিলিয়ন ইউরো অনুমোদন করে, একটি পদক্ষেপ যা অনেকেই তুরস্ক ইউ চুক্তিকে স্মরণ করিয়ে দেয়। যুব বেকারত্ব প্রকোপ বর্তমানে মরক্কোতে আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী 15 থেকে 24 বছর বয়সী মরক্কানদের 100% শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের মাঝেই নেই। 29 বছরের কম বয়সীদের মধ্যে প্রতি 3 জনের একজন রয়েছে এমন অবস্থাতে। একজন অর্থনীতিবিদ বলছিলেন, সীমান্তের ওপারে জীবনের জন্য আকুলই তাদের চালিত করেছিল। এটি ছিল অর্থনৈতিক সুযোগের অভাবে সৃষ্ট হতাশার একটি কান্না। উত্তর মরক্কোতে অবৈধ পণ্য ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার পরিবার তাদের আয়ের উৎস হারিয়েছে। তাদের জন্য সেউটা ছিল শেষ উপায়।
এই সংকট দ্রুতই দ্বিপাক্ষিক সীমা ছাড়িয়ে যায়। স্পেনের সীমান্ত, ইউ এর সীমান্ত, ব্রাসেলস স্পেনের প্রতি সংহতি প্রকাশ করে। একজন ভূরাজনৈতিক বিশ্লেষক বলছিলেন, মরক্কো ইউকে একটি বার্তা দিচ্ছিল, আমাদের ছাড়া ইউরোপের দক্ষিণ সীমান্ত দুর্বল। পশ্চিম সাহারার বিষয়ে তাদের অবস্থান স্বীকার করুন অথবা আরও সংকটের মুখোমুখি হন। এটি একটি বিবৃতি ছিল যে অভিবাসন একটি জাতীয় নিরাপত্তার সমস্যা থেকে একটি কূটনৈতিক অস্ত্রে পরিণত করেছে। তীব্র সংকট কমে গেলেও এর প্রভাব থেকে যায়। স্পেন প্রায় 800 জন অভিভাবকহীন নাবালকের ভাগ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে। একটি আদালত তাদের প্রত্যর্পণ স্থগিত করে, যা প্রত্যর্পণের বৈধতা নিয়ে বিতর্কের সৃষ্টি করে। একজন শিশু অধিকার কর্মী বলছিলেন, এই শিশুরা আঘাতপ্রাপ্ত, তাদের ফিরিয়ে দেওয়া তাদের আরও বিপদে ফেলবে, তাদের সুরক্ষা প্রয়োজন, রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার নয়। শহরটিতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ঐতিহাসিক ক্ষোভকে প্রতিফলিত করে। অনলাইনে মরক্কোনরা স্লোগান দেয়, সেউটা অ্যান্ড মেলিলা ইজ নট স্পেন। সেউটা 2021 সালের সংকট শেষ ছিল না, 2026 সালে আরেকটি বড় ঢেউ আঘাত হানে, যাতে কমপক্ষে 67 জন মারা যায়। স্পেনের সমুদ্রে একটি ভাসমান বাধা স্থাপন করে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। দেয়াল এবং বাধা শুধুমাত্র অস্থায়ী সমাধান। যতক্ষণ না মরক্কো এবং আফ্রিকায় অর্থনৈতিক সুযোগ এবং রাজনৈতিক স্থিতিশীলতা না আসছে, ততক্ষণ মানুষ ঝুঁকি নিতে থাকবে। এটি ইইউ এর জন্য একটি কঠিন সত্য। দক্ষিণের সাথে তাদের সম্পর্ক পুনর্নির্মাণ করতে হবে। অভিবাসনকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। সেউটা কেবল একটি শহর নয়, এটি একটি আয়না। এটি আমাদের বিশ্বের বৈষম্য, ঔপনিবেশবাদের স্থায়ী ক্ষত এবং জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দ্বারা চালিত একটি বিশ্বে মানুষের স্থানান্তরের জন্য সংগ্রামকে প্রতিফলিত করে। বেড়াগুলো উঁচু হচ্ছে, কিন্তু মানুষ আসতেই থাকবে, কেননা স্বপ্নের মতো মৌলিক কিছুকে থামানো যায় না। আর যতদিন সেই স্বপ্ন ইউরোপে থাকবে, ততদিন সেটা তার ধার প্রান্তে থাকবে। বেসিক্যালি স্পেন এবং মরক্কো যেভাবে আসলো, তাদের এই যে বর্তমান সংকট রয়েছে, সেটি সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এই সংকটের মাঝে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যে সেউটা যে অঞ্চলটি, যেটা